রেন্ডার ঘোলাটে দেখাচ্ছে? পার্ট 6 এ শিখুন কিভাবে একদম ক্রিস্প হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিও এক্সপোর্ট করতে হয়। পার্ট 6 এ স্বাগতম। আমাদের সিন রেডি। আজ আমরা দেখব ইমেজ এবং ভিডিও এক্সপোর্টের বেস্ট সেটিং। ভুল এক্সপোর্ট সেটিংসে 3D মডেল নষ্ট করবেন না। প্রো লেভেল রেন্ডার পাওয়ার পারফেক্ট সেটিং গুলো দেখে নিন। তো ঠিক আছে, শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এই টুইন মোশন টিউটোরিয়ালের একেবারে শেষ পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে ইমেজ এবং ভিডিও তৈরি করতে হয় এবং কিভাবে সেগুলো এক্সপোর্ট করতে হয়। তো চলুন সরাসরি শুরু করা যাক। নিচের দিকে আমরা একটা ছোট মিডিয়া আইকন দেখতে পাবো। আপনি যদি মিডিয়া আইকনটি প্রেস করেন, সাথে সাথে আরেকটি ডক খুলে যাবে। আমি আগে থেকেই 3টি ইমেজ তৈরি করে রেখেছি, যা আমি এখন ডিলিট করে দেব, যাতে আমরা একদম নতুন করে এবং সবাই একই জায়গা থেকে শুরু করতে পারি। আপনার প্রথম কাজটি হলো প্লাস বাটন প্রেস করা, আপনার প্রথম সিন তৈরি করা। আমরা এটি নিয়ে আগেও আলোচনা করেছি, তবে এবার আমরা এটি নিয়ে ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। একটু বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমাদের ক্যামেরা অপশনে গিয়ে একটি ফোকাল লেন্থ নির্বাচন করি, যা আমাদের পছন্দ। এক্ষেত্রে 35 মিলিমিটার খুব ভালো কাজ করে। এটি আপনাকে একটি সুন্দর ক্রপ দেয়, এই সুন্দর কম্পোজিশন দেয়, তাই আমরা 35 মিলিমিটার ব্যবহার করতে পারি। ক্যামেরা ইফেক্ট নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, তবে হয়তো প্যারালালিজম চালু রাখা যেতে পারে। তাই কম্পোজিশন ওভারঅল এ আমাদের গ্রিড চালু করতে পারি, যাতে আমরা গ্রিডের কোথায় তা ডাবল চেক করে নিতে পারি। এরপর আমরা আমাদের সিন রিফ্রেশ করতে পারি, আমাদের ইমেজ ঠিক এই পজিশনে রিসেট হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারি। কম্পোজিশন বন্ধ করে আমাদের এনভায়রনমেন্টের দিকে যেতে পারি। সিনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য আমি সব সময় আমার রেন্ডারগুলোতে অটো এক্সপোজার বন্ধ রাখতে পছন্দ করি। তাই সেই মুহূর্তের জন্য নিখুঁত ইমেজ তৈরি করতে আপনার এক্সপোজার কিছুটা পরিবর্তন করে নিতে পারেন। দিন শেষে আরো ভালো রেন্ডার পেতে আমরা এর প্রতিটি আইটেম এবং স্লাইডার ধরে কাজ করতে পারি, ঠিক যেমনটা আমরা আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি। এবং অবশ্যই সেরা ফলাফল পেতে আপনার HDRI স্কাই চালু রাখা উচিত। সমস্ত ডেটা এবং সেটিংস এর কাজ হয়ে গেলে আপনি অবশ্যই আপনার ফরম্যাটটিকে যতটুকু সম্ভব বড় করতে চাইবেন এবং তারপর বারবার একই ধাপের পুনরাবৃত্তি করবেন। তো শুধু বিল্ডিংটির চারপাশে ঘুরে দেখুন, সিনের চারপাশে ফ্লাই করুন এবং নতুন সৃজনশীল অ্যাঙ্গেল খুঁজুন যেখান থেকে আপনি একটি রেন্ডার এক্সপোর্ট করতে চান। ধরা যাক আমরা এখান থেকে একটি সেকেন্ড রেন্ডার চাই। প্লাস বাটনটি প্রেস করুন, আমরা একটি নতুন ইমেজ পেয়ে যাব। এর হিউম্যান স্কেল থেকে বিল্ডিংটির বিপরীত দিকে যাওয়ার জন্য চারপাশে আমরা ফ্লাই করব। আপনি কম্পোজিশনটি নিয়ে স্যাটিসফাই হলে আবার প্লাস বাটন প্রেস করুন। একই ধারণা অবশ্যই ভিতরের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যদি আমাদের বিল্ডিং এর ভিতরে যাই, চারপাশ ঘুরি, আমরা বাইরে তাকাতে পারি, এমনকি বেডরুম থেকে আমরা নিজের বিল্ডিং এর পিছনের দিকেও তাকাতে পারি। প্লাস বাটন প্রেস করুন এবং আমরা আমাদের ক্যামেরা এবং ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করতে চাই। তাই এটিকে যদি আমরা স্লাইড করে আরেকটু ওয়াইড বা চওড়া করি, আমরা দেখতে পাবো এর চারপাশে আরো কি ঘটছে। 15 মিলিমিটারে আমরা পুরো বেডরুমটি দেখতে পাচ্ছি, আমরা বাইরের একটু সবটুকু দেখতে পাচ্ছি এবং তারপর আমরা সেই ফোকাল লেন্থের জন্য একটি রিফ্রেশ করতে পারি। এখন আমরা যদি আমাদের এই প্রজেক্টে ফিরে যাই এবং অন্য একটি স্পেসে ফ্লাই করে আরো একবার প্লাস বাটন প্রেস করি, আমরা আমাদের শেষ ইমেজ ব্যবহৃত ক্যামেরা সেটিংস গুলোই পাবো। আপনি যদি আগে কোনো ইমেজের ক্যামেরা সেটিংসে যান, তবে সেগুলো শুধু ইমেজে আবার ডাবল ক্লিক করুন, তারপর আপনার পছন্দের পরবর্তী ইমেজ লোকেশনে চলে যান। সেখানে পৌঁছানোর পর প্লাস প্রেস করুন, নতুন ইমেজটি এক্ষেত্রে যুক্ত হয়ে যাবে এবং আপনি পুরো সেটিংস ব্যবহার করে এটি তৈরি করতে পারবেন। এখন আমি একটু দ্রুত এগুলোর উপর দিয়ে গিয়েছি, কারণ আমরা
আগের একটি ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা যা নিয়ে আলোচনা করিনি তা হলো ভিডিও কন্টেন্ট তৈরি করা এবং তা কিভাবে এক্সপোর্ট করতে হয়। তাই যদি আমরা কুইক মিডিয়া মোড প্রেস করি, উপরের দিকে আমরা ভিডিও ক্রিয়েশনে আসি এবং ভিডিও বাটন প্রেস করি, আমরা আমাদের প্রথম ভিডিও তৈরি করা শুরু করতে পারি। অবশ্যই আপনার কাছে প্যানোরামা, মাল্টিপল প্যানোরামা এবং প্রেজেন্টেশন মোড এবং একটি ফেজিং গ্রুপ আছে। এগুলো সবকটি একটু অ্যাডভান্স বা উন্নত, বিশেষ করে ফেজিং গ্রুপটি, যার সাহায্যে আপনি চলন্ত বস্তুর টাইম ল্যাপস তৈরি করতে পারেন। তাই আমরা এই টিউটোরিয়ালে সেগুলোর গভীরে যাব না। অন্যদিকে এই ভিডিও তৈরি করা তুলনামূলকভাবে সহজ এবং আমরা একটু আগের ছবির জন্য যে ধারণাটি নিয়ে কথা বলেছি এটিও ঠিক তেমনই। তাই সবার প্রথমে আপনি আপনার প্রথম ভিডিও অ্যালাইন এবং সেট আপ করতে চাইবেন। সেটিংস ট্যাব খোলার জন্য এই প্লাস বাটনটি প্রেস করুন। সেটিংগুলোর উপরে চোখ বুলান, নিশ্চিত করুন সেটিংগুলো ঠিক আপনার পছন্দ মতো আছে কিনা। তাই আমাদের HDRI স্কাই চালু করা, আমাদের অটো এক্সপোজার অ্যাডজাস্ট করা, ম্যানুয়ালি এটিকে পছন্দ মতো সেট করা, ছোট ছোট অংশগুলো ঠিক করা এবং অবশ্যই স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আমাদের ক্যামেরার ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করা, ভিডিও শুরু করার জন্য নিখুঁত অ্যাঙ্গেল খুঁজে না পাওয়া পর্যন্ত ফ্লাই করে ঘুরে দেখা। এরপর আমরা দৃশ্যটি ক্যাপচার এবং সেভ করার জন্য সেটিকে রিফ্রেশ করতে চাই। এখন আমরা আমাদের দ্বিতীয় দৃশ্যে ফ্লাই করব। এমনভাবে কল্পনা করুন যে ক্যামেরাটি সেই দিকে যাচ্ছে, যেন মসৃণ ভাবে স্লাইড বা গ্লাইড করে এগোচ্ছে। তাই আমরা যদি এই বিল্ডিং এর ডান দিকে উড়ে যাই এবং একেবারে সমুদ্রের কাছাকাছি ফ্রেম করে রাখি, ধরা যাক আমরা এই দ্বিতীয় দৃশ্যটি নিয়ে খুশি। এরপর আমরা শেষ ফ্রেমের পাশের প্লাস বাটনটি ক্লিক করতে চাই। ওই প্লাস বাটনটি সিলেক্ট করার মাধ্যমে এটি ক্যামেরাকে পার্ট 1 থেকে ফ্রেম 2 পর্যন্ত খুব মসৃণ গতিতে যাওয়ার নির্দেশ দেবে। আপনি প্লে বাটন চাপুন এবং এটিকে ভিডিওটি ধীরে ধীরে আপনার নির্বাচিত ঠিক দ্বিতীয় ফ্রেমের দিকে গ্লাইড করে নিয়ে যাবে। আপনি যদি ক্যামেরার মুভমেন্ট বা নাড়াচাড়ায় পয়েন্টে এ থেকে পয়েন্ট বি এবং পয়েন্ট সি পর্যন্ত চালিয়ে যেতে চান, তবে আপনার পরবর্তী সিনে ক্যাপচারে চলে যান, যেখানে আপনি সাধারণ ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে স্যাটিসফাইড। আরো একবার সেই প্লাস বাটনটি প্রেস করুন এবং এরপর যদি আপনি সিন 1-এ ফিরে যান, প্লে চাপুন। প্রথমত এটি আরো দ্রুত ফ্লাই করবে এবং 10 সেকেন্ডের সীমার মধ্যে শেষ করার মতো বেশি দৃশ্য বা সিন রয়েছে। এবং দ্বিতীয়ত, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এবং এই পয়েন্টে থেকে পয়েন্ট বি পয়েন্ট সি তে আমরা ফ্লাই করব। আমি এটি উল্লেখ করছি কারণ আপনি হয়তো পয়েন্ট বি থেকে পয়েন্ট সি তে উড়ে যেতে চান না এবং আপনি সরাসরি পয়েন্ট সি থেকে এবং ভিন্ন ভিন্ন পয়েন্ট ডি তে এক লাফে জাম্প করতে চান। আমি একটু পরেই সেটি বুঝিয়ে বলছি। আপনি আরো একটা জিনিস দেখেছেন যে এই ভিডিওটি অনেক দ্রুত হয়েছে কারণ এখানে অনেকগুলো সিন ছিল এবং আপনি যত বেশি সিন যোগ করবেন ভিডিওটি তত দ্রুত হবে। তাই ক্যামেরার গতি কমানোর জন্য আপনাকে ভিডিওর টাইম স্ট্যাম্প ধীরে ধীরে করতে হবে, যা আপনি কি চাচ্ছেন তার উপর ভিত্তি করে সময় বাড়াতে হবে। তাই আমি যদি সেটিকে 30 সেকেন্ডে বাড়াই এবং প্লে প্রেস করি, তবে এটি আরো ধীরে চলে যাবে এবং স্থাপত্য নকশা বা আর্কিটেকচারাল ডিজাইনের উপর দিয়ে মসৃণভাবে গ্লাইড করবে। এখন যেমনটি আমি বলেছিলাম, আমরা যদি পয়েন্ট সি থেকে জাম্প করে ধরুন এখানকার পয়েন্ট ডিতে যেতে না চাই, যা হয়তো এই ফুলগুলোর একটিকে এবং সেই সুন্দর ক্যান্টিলিভারটিকে বিশদভাবে দেখাবে, আমি যদি শুধু প্লাস বাটনে ক্লিক করি তবে আমি পয়েন্ট সি থেকে পয়েন্ট ডিতে উড়ে যাব এবং এটি একটি বিশ্রী র্যাপিং মোশন তৈরি করবে, এমন কিছু যা আমি মোটেও চাই না। তাই এর পরিবর্তে আমি শেষ দৃশ্যটি মুছে ফেলবো, আমি উড়ে আবার ফুলের কাছে ফিরে যাব। অবশ্যই
গ্লোপ্লেসেন্স এর সৌজন্যে আমরা আজকের ভিডিওটি স্পন্সর। ব্যাকগ্রাউন্ডে বিল্ডিংটি রেখে একটু বিস্তারিতভাবে দেখার জন্য আবার উড়ে সামনে যাই এবং নিচের দিকে প্লাস বাটনটি চাপার পরিবর্তে আমি একটি নিউ ভিডিও প্লাসে চাপবো। আপনি দেখতে পাবেন যে একটি দ্বিতীয় পার্ট 2 তৈরি হয়েছে এবং এরপর আপনি আস্তে আস্তে চারপাশে উঠতে চান, আমরা ফুলটিতে জুম ইন করতে পারি, আমার দ্বিতীয় প্লাসে চাপ দিতে পারি। লক্ষ্য করুন কিভাবে ক্যামেরাটি পার্ট 1 থেকে পার্ট 2 তে আলাদা হয়ে উড়ে যাচ্ছে এবং তারপর আমি যদি আবার দ্বিতীয় ফ্রেমের মাঝখানে থাকা আসল পার্ট বিতে জাম্প করে ফিরে যাই, প্লে প্রেস করি, এটিকে ধীরে ধীরে তৃতীয় ফ্রেমের শেষ পর্যন্ত যেতে দিন। আপনি দেখতে পাবেন যে এটি স্বাভাবিকভাবে ফুলটির দিকে মুভ করে না, এটি স্বয়ংক্রিয়ভাবে জাম্প কাট করে। তো এখানে আপনি দেখতে পাবেন 3, 2, 1 এর মধ্যে এটি সাথে সাথেই ফুলটিকে লাফিয়ে চলে যায় বা জাম্প করে। তারপর একই ধাপের পুনরাবৃত্তি করার জন্য ধরা যাক আমরা আরেকটি জাম্প কাট চেয়েছিলাম, যা মূলত নিচের ওই গ্লোব প্ল্যান্টস গুলোর পাশাপাশি এবং পিছনের বিল্ডিং গুলোর ফোকাস করবে। আমরা আরো একবার প্লাস বাটন প্রেস করি, একটি তৃতীয় ভিডিও পার্ট পেতে পারি। ধীরে ধীরে প্যান করে এই সুন্দর গ্লাসটির উপর দিয়ে যেতে পারি। একবার প্লাস বাটন প্রেস করি, আমাদের দ্বিতীয় স্পেসে উড়ে গিয়ে আবার প্লাস বাটন প্রেস করি। এখন আমরা যখন এই দৃশ্যটি চলতে দেখব, আমরা ঘাসের উপর দিয়ে উড়ে যাব, ফুলের মধ্যে উড়ে গ্রাসটির দিকে যাব, ধীরে ধীরে আইসোলেট বা আলাদা হব, তারপর চারপাশে ঘুরবো। অবশ্যই আমরা সেটিং কমিয়ে 3 সেকেন্ডের পরিবর্তে গতি কমাতে পারি এবং তারপর পয়েন্টের দিকে পয়েন্ট বি পর্যন্ত এটিকে আবার ধীরে ধীরে যাবে এবং এটিকে আরো বেশি ডেপথ এবং টেক্সচার দেবে। এখন আমি আবার প্রেফারেন্সের এখানকার সেটিং মিডিয়ার কোয়ালিটিটি কমিয়ে দিয়েছি, কিন্তু আমি যদি সেটিকে আরো আলট্রাতে বাড়িয়ে দেই তবে আপনি এই সমস্ত গ্লোব প্ল্যান্ট ফিচার আরো বর্ধিত টেক্সচার দেখতে পাবেন। তাই আমি যদি প্লে প্রেস করি, আপনি ব্যাকগ্রাউন্ডের কান্টিলিভারের সেই অপূর্ব সুন্দর ফুলটি পূর্ণ ডিটেলে দেখতে পাবেন। অবশ্যই আমার কম্পিউটারের সমস্ত পলিগন পরিচালনা করার মতো অতটা শক্তিশালী নয়, আর এই কারণেই আমি এর কোয়ালিটি মিডিয়ামে নামিয়ে আনি। আমি এক্সপোর্টের ফলাফল 100% নিশ্চিত নিয়ে সন্তুষ্ট এবং টুইন মোশনে এটি দেখতে কেমন তা নিয়ে মাথা ঘামাই না। এখন আপনি যখন আপনার দৃশ্য বা সিন তৈরি করে ফেলবেন, আপনার ভিডিও তৈরি করে ফেলবেন, তখন প্রিমিয়ার প্রোতে নিয়ে কেটে টুকরো টুকরো করার প্রয়োজন ছাড়াই আপনি টুইন মোশনে ভিডিও বেশিরভাগ কাজ করে ফেলতে পারবেন, যা সত্যি অসাধারণ। আপনি সরাসরি এখানেই আপনার টাইমলাইন পেয়ে যাবেন। এরপর আপনি নিচে এক্সপোর্টে যেতে পারেন। এখন এক্সপোর্টের অংশ আপনার সব এক্সপোর্টগুলোকে এক জায়গায় থাকে। ব্যক্তিগত আমি প্রথমে আমাদের ভিডিও বা ছবি এক্সপোর্ট করার পরামর্শ দিই, তারপর অন্যগুলো এক্সপোর্ট করতে বলি। এতে করে আপনার ছবিগুলো এক্সপোর্ট হয়ে গেল, ভিডিও এক্সপোর্ট হওয়ার ফাঁকে আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং দুটোর কাজ শেষ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। তো চলুন ছবির জন্য আমরা প্লাসে ক্লিক করি, এক্সপোর্ট করার জন্য আমাদের সমস্ত ছবি সিলেক্ট করি। এরপর আমরা যদি ছবির উপরে ক্লিক করি, এটি 3টি বিভিন্ন ফাইল ফরম্যাট এবং ডিটেলসের জন্য একটি মেনু খুলে দিবে। আপনারা কোন ফাইল ফরম্যাট ব্যবহার করতে চান তার সম্পর্কে আপনাদের উপর নির্ভর করে। পিএনজি, জেপিইজি বেশিরভাগ ক্ষেত্রে একদম ঠিক আছে এবং গ্রহণযোগ্য। ইএক্সআর আমি নিজে কখনো ব্যবহার করিনি, তবে আমি নিশ্চিত যে কারো না কারো কাছে এটি ব্যবহার হয়েছে। যানবাহন এবং গাড়ির জন্য আপনি যদি কোনো পা তৈরি করে থাকেন তবে মোশন ব্লার সত্যি খুব ভালো কাজ করে, কারণ এটি গতি তৈরি করে। তবে আমি এই টিউটোরিয়ালে তেমন কিছু তৈরি করিনি, তাই আমরা এটি বন্ধ রাখবো। রিফাইনমেন্ট মূলত রিফ্লেকশন বা প্রতিফলন তৈরি করার জন্য ব্যবহৃত এলাকার পরিসর বাড়িয়ে দেয়। আমরা এটিকে বাড়িয়ে হাই করে দিতে পারি এবং এটিকে অনেক ভালো রেন্ডার তৈরি করতে পারি। ম্যাক্স লাইটিং আমরা 3D মোডে চালু করতে চাই না। আপনি যদি একটি স্টোরিওস্কোপ 3D ভিউইং ডিভাইস ব্যবহার করতে পারেন তবে আপনার চারপাশে দেখতে পারবেন। আপনি যদি এই বক্সে টিক দেন তবে আপনি কিছু অদ্ভুত এবং খারাপ এক্সপোর্ট পাবেন, তাই আপনার প্রয়োজন না হলে 3D মোডে ক্লিক করবেন না। ভিডিওর ক্ষেত্রে একই ব্যাপার, এটিকে ট্যাপ করুন, সিলেক্ট অল করুন বা আপনার যা ইচ্ছা সেগুলোর উপরে এক এক করে ক্লিক করুন। আপনার ফাইল এক্সপোর্ট ফরম্যাট বেছে নিন, অবশ্যই MP4 এখানে বেশ ভালো। যদি না আপনি ভিডিওর প্রতি সেকেন্ডের জন্য 30 ফ্রেম ছবি চান তাহলে
পিএনজি সিলেক্ট করবেন না। এডিটর হিসেবে ফ্রেম রেট নির্বাচন করা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আমার জন্য এটি সেকেন্ডে 30 ফ্রেম, তা নিয়ে সম্পূর্ণ স্যাটিসফাইড। আমাকে আর যাই কিছু করতে হয় না, তাই এটি আমার জন্য ক্যামেরা ইকুইপমেন্ট বা সরঞ্জামের সাথে খুব ভালোভাবে কাজ করে। ড্রপ ডাউন মেনুতে একই ডিটেলস পাবেন। ভিডিও মোড এটি আপনি স্ট্যান্ডার্ডে রাখতে পারেন এবং আপনি চাইলে রিফাইনমেন্ট হাই করে দিতে পারেন। আর অবশ্যই ম্যাক্স লাইটিং, এগুলো সবকটি আপনার এক্সপোর্ট করার টাইম বা সময়ের উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। তাই আপনি যদি দ্রুত রেন্ডার করতে চান তবে সেগুলো বন্ধ রাখছেন এবং একই সাথে দ্রুত রেন্ডারের জন্য অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি কমিয়ে নিন। আমি একটি জিনিস বলতে ভুলে গেছি, তা হলো আপনি যদি আপনার মূল মেনুতে ফিরে যান, আপনি ভিডিও 1 দেখতে পাবেন যা ফাইল ফরম্যাট তৈরি করে এবং আপনি শুধু 8K পর্যন্ত বাড়িয়ে দিয়ে আপনার এক্সপোর্টের সময় এবং এক্সপোর্ট কোয়ালিটি বাড়াতে পারেন। এটি শেষ হতেই অনেক সময় নেবে। অন্যদিকে 2K বেশ সুন্দর এবং দ্রুত হবে। তাই আপনি কি অর্জন করতে চাইছেন এবং আপনার কত দ্রুত ফলাফল প্রয়োজন সে সম্পর্কে সচেতন থাকবেন। শেষ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনাকে যা করতে হবে তা হলো নিচে এসে স্টার্ট বাটন প্রেস করতে হবে এবং টুইন মোশনে আপনার এখানকার জার্নি বা এই সিরিজটি এখানেই শেষ। সামনে আরো কিছু শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।